জুলাই ঘোষণাপত্র নিয়ে মানুষের মতামত জানতে ফরিদপুরে ছাত্র সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুপুর থেকেই শুরু হবে কর্মসূচি। এর আগে শনিবার সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র সামনে রেখে 6 দিনের কর্মসূচির ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ, সমাবেশ, জনসংযোগ করা হবে। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, জনসংযোগে সব পেশা ধর্মের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা শোনা হবে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনো দৃশ্যমান নয়। দ্রুত ঘোষণাপত্র না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রাত 10টায় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, আজ রাত 7:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। দেশের চিকিৎসকদের সঙ্গে কাতারের 4 জন চিকিৎসকও থাকবেন। চিকিৎসার প্রয়োজন হলে আমেরিকায় যাবেন বেগম খালেদা জিয়া। ওনাকে আমরা ওই লন্ডনের ওটা হচ্ছে ওয়ান অফ দি বেস্ট সবচেয়ে পুরনো, অত্যন্ত বিশ্বস্ত এবং ওয়েল ইকুইপড একটি হসপিটাল, যেখানে নেওয়া হচ্ছে তাদের মাল্টিডিসিপ্লিনারি, আমরা সবসময় বলতাম সেখানে সকল ব্যবস্থা তাদের আছে। ম্যাডামের আগামী চিকিৎসাটা যাতে সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে। বিএনপি নেতাকর্মীদের একজোট হয়ে জনগণের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাতে তার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, 7 জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে রোববার রাত 8টার দিকে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান স্থায়ী কমিটির সদস্যরা। চিকিৎসার জন্য দলীয় প্রধানের লন্ডনে যাওয়ার আগে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই সাক্ষাৎ। প্রায় 1 ঘণ্টা শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। ফিরোজা থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, 7 জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন খালেদা জিয়া। আগামী 7 তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে, এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি। এবং বিএনপি মহাসচিব আরও জানান, খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা সবার। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে তার এই যাত্রা যেন সফল হয়, তিনি সুচিকিৎসা করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। বিএনপি মহাসচিব জানান, নেতাকর্মীদের দেশবাসীর পাশে থাকার নির্দেশও দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে আছেন শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ থেকে গুমের অপরাধের ধরন ভিন্ন হওয়ায় এই অভিযোগগুলো আলাদা করে শীর্ষ অভিযুক্ত 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়। শুনানি শেষে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। পরবর্তী শুনানি 12 ফেব্রুয়ারি। প্রসিকিউশন জানায়, গুমের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধ। আওয়ামী লীগ সরকারের সময় বছরের পর বছর শত শত মানুষকে আয়নাঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। আর গুম করার জন্য পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের বিদেশে পাঠানো, প্রমোশন দেয়া সহ নানা প্রলোভন দেখানো হতো। এবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার নিশ্চিত করে বাহিনীগুলোকে দায়মুক্ত করা হবে।
গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতা বিরোধী অপরাধ। সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায়। সাদা পোশাকে ডিবি পুলিশ আর কাউকে গ্রেপ্তার করতে পারবে না, সেই সাথে ডিবিতে আগের মতো কোনো আয়নাঘর বা ভাতের হোটেল হবে না বলেও স্পষ্ট করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে মিন্টো রোডের ডিবির কার্যালয় পরিদর্শন শেষে একথা জানান তিনি। সাংবাদিকদের তিনি জানান, এখন থেকে সিভিল পোশাকে ডিবি সদস্যরা কাউকে আটক বা তুলে নিতে পারবে না। কাউকে আটক করতে হলে অবশ্যই ডিবির পোশাক পরিধান ও আইডি কার্ড দেখাতে হবে। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে সংবাদ প্রচারে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, অন্যায় করলে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধেও সংবাদ প্রচারে বাধা নেই। তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও মাদক চোরাচালান রোধে নজরদারি চলছে। সীমান্ত স্বাভাবিক রাখতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি দুপক্ষের সঙ্গেই যোগাযোগ রাখা হচ্ছে বলেন তিনি। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বইয়ে শেখ হাসিনার পালানোর ঘটনা যুক্ত করা হয়েছে। রয়েছে আওয়ামী লীগের গত 3টি বিতর্কিত নির্বাচন, ভোটাধিকার হরণ, ব্যাংক লুট ও গুম খুনের তথ্য। ইতিহাস থেকে রাজনৈতিক অতিকথন ও বন্দনা বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছে এনসিটিবি। অন্যদিকে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের অনেক ঘটনা থাকছে পাঠ্য বইয়ে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়, পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপরই চলমান শিক্ষাক্রম বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। শুরু হয় বইয়ের পাণ্ডুলিপি পরিমার্জন। বিশেষজ্ঞদের অভিযোগ, গত 16 বছরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এনসিটিভি জানিয়েছে, মুক্তিযুদ্ধের যার যা অবদান এবার পাঠ্য বইয়ে সেটিই থাকছে। স্বনাম খ্যাত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা কে ফজলুল হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিবুর রহমান, তারা যেমন ছিলেন তেমনি মুক্তিযুদ্ধের সূচনাকালে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 26 এবং 27 তারিখে। অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বইয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস সংযুক্ত করা হয়েছে। ছাত্র জনতার ওপর পতিত সরকারের বর্বরচিত হামলার ঘটনাও রয়েছে। ভোটাধিকার হরণ, গুম খুনের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের নতুন গৌরব গাথা নামে একটি প্রবন্ধের মধ্যে নবম দশম শ্রেণীর বইতে আছে। সেটা আমাদের এই জুলাই বিপ্লব কে কেন্দ্র করে যে লেখাটি হয়েছে তার মধ্যে এই বিষয়গুলো আছে। গবেষকরা বলছেন, এসব বিষয় সংযুক্ত করায় মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করবে ছাত্র জনতার অবদানকে, ঘৃণা জানাবে স্বৈরাচারকে। এই শহীদদের বীরগাথা প্লাস যারা এখন জীবিত আছে তাদের মুখের কথা শোনা এবং সেগুলা গল্প আকারে ছোট ছোট আকারে তুলে ধরা, যারা হাসপাতালে ভর্তি আছে যে সকল শহীদ, যেমন যে কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস আছে, যে দেশপ্রেমের যে অসাধারণ কিছু উদাহরণ আছে বাচ্চাদের। আগামী বছর পাঠ্য বইয়ে আরও প্রয়োজনীয় সংশোধন আনার আহ্বান জানান গবেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লাইন মেরামতের কাজ শেষ হওয়ার 2 দিন পরও গ্যাস সংকট কাটেনি। তিতাস বলছে, ঢাকায় দিনে চাহিদা 230 থেকে 240 মিলিয়ন ঘনফুট গ্যাস, কিন্তু পেট্রোবাংলা সরবরাহ করছে 180 থেকে 190 মিলিয়ন ঘনফুট, যার প্রভাব পড়েছে বাসাবাড়ি ও কারখানায়। রাজধানীর বনশ্রী, মিরপুর, ধানমন্ডি ও পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। রাজধানীর বাগিচারটিকের বাসিন্দা স্বপ্না প্রস্তুতি নিচ্ছেন দুপুরের খাবার তৈরির, কিন্তু তা সম্ভব হবে কিনা অনিশ্চিত। কারণ বাড়িতে সংযোগ থাকলেও চুলায় গ্যাস নেই, এমন অবস্থা প্রায় 1 মাস ধরে। গ্যাস থাকে না, সকাল 6টায় গ্যাস চলে যা, তাই আমরা লাকড়িতে রান্ধি, প্রতিদিন লাকড়িতে রান্না হয় আমাদের। সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে বনশ্রী, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, বাসাবো ও পুরান ঢাকার বাসিন্দাদের। তাদের অভিযোগ, গ্যাস না থাকলেও তিতাসকে বিল দিতেই হচ্ছে। 4টা বাজে গ্যাস যায়, রাত 12টা বাজে গ্যাস আসে, আমরা তো রাঁধতে পারি না। একবেলা যদি লার্কি দিয়ে রাঁধি, সবসময় কি লার্কি থাকে? লার্কি তো নাই আমাদের বাসায়। 4টা বাজে একটু আইব, আবার মনে করেন যাবো গা, আবার রাতে 3টা বাজে, আবার ভোর 4টা বাজে জায়গা। গ্যাস পাইলে আমরা রাঁধতে খাইতে খুবই কষ্ট, একবেলা খাইলে আরেক বেলা না খাইতে। খায়া থাকেন না খায় থাকেন,
গ্যাস বিল দেওয়াই লাগবে। গ্যাস লাইন মেরামতের জন্য শনিবার পর্যন্ত গ্যাসের চাপ কম থাকার কথা জানিয়েছিল পেট্রোবাংলা, কিন্তু এরপরও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। তিতাসের দাবি, নভেম্বর থেকেই রাজধানীতে গ্যাস সংকট জানুয়ারিতে আরও তীব্র হয়েছে, কারণ চাহিদার তুলনায় অন্তত 50 মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ করছে পেট্রোবাংলা। আমরা যেটা নভেম্বরে যেটা 1650 সবকিছু পেয়েছি, এখনো কিন্তু পুরোপুরি আসেনি। 800 একটু কম দিচ্ছে এফএসআরইউ, হ্যাঁ। প্লাস হলো নভেম্বরে 900 মিলিয়ন ছিল, এখন 800 মিলিয়ন আছে। প্লাস লোকাল কিছু মেইনটেন্যান্সের কাজ হচ্ছে নরসিংদীতে, সেটাও এখনো শেষ হয় নাই, হ্যাঁ। যার ধরুন যেটা আসছে সেটাতে কিছুটা কাভার হয়েছে, কিন্তু পুরোপুরি কাভার হতে সময় লাগবে। পেট্রোবাংলার দাবি, শীতে গ্যাস উত্তোলন কম হয় ব্যাহত হচ্ছে সরবরাহ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরেণ্য অভিনেতা প্রবীর মিত্রকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার বড় ছেলে মিঠুন মিত্র। রোববার রাতে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করার পর হাসান ইমাম নাম রাখেন বলেও জানান তার ছেলে। বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয়েছে চ্যানেল আইয়ের কার্যালয়ে। সেখানে জানাজার পর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে প্রবীর মিত্রকে। প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। 22 ডিসেম্বর তাকে ভর্তি করা হয় হাসপাতালে। গত রাত 10:30টার দিকে তিনি মারা যান। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে: চট্টগ্রাম আদালতে হত্যাসহ বিভিন্ন মামলার 1911টি নথি গায়েব, থানায় ডায়েরি। ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতিও কিছুটা কমেছে, চড়া দামের প্রভাবে বাণিজ্য মেলায় নেই ক্রেতাদের উৎসাহ। সঞ্চয়পত্র কেনাতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সরকারের দেয়া অর্থ দিয়ে এসব পরিবারের সদস্যদের সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে না। সম্প্রতি এনবিআর এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, মোট 826 জনকে সরকার এই অর্থ সহায়তা দিয়েছে। বর্তমানে বাজারে 4 ধরনের সঞ্চয়পত্র চালু আছে। এগুলো হলো পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ও 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এছাড়া ডাকঘরেও সঞ্চয়ের ব্যবস্থা রয়েছে। এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে প্রতিষ্ঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সব ধরনের ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। চট্টগ্রাম আদালতে মহানগর পিপির কার্যালয় থেকে নিখোঁজ 1911টি মামলার নথি। এ বিষয়ে রোববার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলির দাবি, এসব নথির অনুলিপি থাকায় তেমন কোনো জটিলতা হবে না। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, আদালতের মতো স্পর্শকাতর স্থান থেকে মামলার নথি হারিয়ে যাওয়া উদ্বেগজনক। ঠাঁই নেই চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে। মহানগরের 28 থেকে 30টি আদালতের যাবতীয় নথি রক্ষিত আছে এখানে। স্থান সংকুলান না হওয়ায় 2023 সালের 24 এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় 1911টি মামলার কেস ডকেট রাখা হয়। গেল ডিসেম্বরে অবকাশকালীন ছুটি শেষে আদালতের কার্যক্রম শুরু হলে পাওয়া যায়নি এসব নথি। খোঁজাখুঁজি করে না পেয়ে রোববার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন মহানগর পিপি। তবে এসব মামলার নথির মূল কপি আদালতে থাকায় বিচার কাজে প্রভাব পড়বে না বলছেন তিনি। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এগুলো বহু পুরনো কিছু নথি। হোয়াট এভার দি থিং ইজ পার্টি অফ দি গভর্নমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমি জিডি করেছি। মামলার কোনো রকমের ক্ষতি হওয়ার কোনো কারণ নাই, যেহেতু মামলার নথি সেরাস্তায় আছে এবং আদালতে আছে। তবে আইনজীবী সমিতি বলছে, আদালতের মতো স্পর্শকাতর স্থান থেকে নথি গায়েব হওয়ার বিষয়টি সহজভাবে নেওয়ার সুযোগ নেই। মামলার কার্যক্রম বাধাগ্রস্ত করতে কোনো পক্ষ এমনটা করতে পারে বলেও শঙ্কা তাদের। এখানে অনেক গুরুত্বপূর্ণ মামলা থাকতে পারে, যেমন মার্ডার কেস থাকতে পারে, অস্ত্র মামলা থাকতে পারে, মাদকের মামলা থাকতে পারে, বিস্ফোরকের মামলা থাকতে পারে। তাহলে এই সিডিগুলো না থাকলে আইয়ুব সাহেব যিনি আসবেন, ওনাকে প্রশ্ন করা হলে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। জিডির সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়েছে পুলিশ। বাইরে যে জায়গাটা ওরা রেখেছে ওটা সিসি ক্যামেরার যদি আওতা নাও থাকে, এটা তো ছোট কোনো ইয়ে না যে এটা একটা বড় বান্ডিল বা স্তূপ,
এটা যদি কেউ নিয়ে যায়, যে পরবর্তী জায়গায় যেখানে সিসি ক্যামেরা আছে ওখানে আমরা হয়তো ফুটেজ পেতেও পারি। হারিয়ে যাওয়া নথির মধ্যে বিভিন্ন হত্যা, মাদক চোরাচালান, বিস্ফোরক মামলার নথি ছিল, জানিয়েছে আদালত সূত্র। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ডিসেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি 0.49% কমে দাঁড়িয়েছে 10.89%, যা গত নভেম্বরে ছিল 11.38%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এই তথ্য জানিয়েছে। ডিসেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতিও কমেছে। এ সময় এটি 0.88% কমে দাঁড়িয়েছে 12.92%। নভেম্বর মাসে যেটি ছিল 13.80%। এদিকে নভেম্বর মাসে সার্বিক খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.39% থাকলেও ডিসেম্বরে সেটি কমে 9.26% দাঁড়িয়েছে। এছাড়া ডিসেম্বর মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি 0.44% কমে দাঁড়িয়েছে 11.09%। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি 12.63% ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.65%। এদিকে বাড়তি মূল্যস্ফীতির প্রভাব পড়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পণ্য বেচা কেনায়। এতে একদিকে ক্রেতারা যেমন পণ্য কেনা কমিয়েছেন, অন্যদিকে বেড়েছে ব্যবসায়ীদের স্টল স্থাপনের খরচ। এছাড়া ক্রেতা দর্শনার্থী কম থাকায় এখনও জমে ওঠেনি মেলা। পরিবার নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছেন বেলাল। তবে মেলায় জিনিসপত্রের বাড়তি দাম দেখে হতাশ তিনি। উচ্চ মূল্যস্ফীতির চাপে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে যেখানে হিমশিম খাচ্ছেন, সেখানে বাড়তি দাম দেখে অন্যান্য পণ্য কেনার আগ্রহ নেই ভোক্তাদের। অনেক কিছু কিনতে ইচ্ছে করছে, কিন্তু দেখা যাচ্ছে দামটা ক্রয় ক্ষমতার ভিতরে থাকছে না, সেটা তো পছন্দ করে চলে যাচ্ছে, কিনতে পারছি না। এই ধরনের একটা প্রভাব তো পড়ছে। অনেক কিছু আসলে দাম, যেমন রাইস কুকার, প্রেসার কুকার, এগুলো তো আসলে একটু দাম ওঠানামা করে, একটু বেশি দাম। গত বছর যে জিনিসগুলা 100 টাকা বা 120 টাকা কিনছি, এটা 130 টাকা, 40 টাকা বা 150 টাকা। ক্রেতাদের অভিযোগ, মেলায় ব্যবসায়ীরা বেশি দাম নিচ্ছেন, আবার অনেকেই বিক্রি করছেন নিম্নমানের পণ্য। এবারের মেলায় মোট 362টি স্টল ও প্যাভিলিয়ন বসবে। মূল্যস্ফীতির চাপ এসব ব্যবসায়ীদের উপরও পড়ছে। তারা বলছেন কয়েকগুণ বেড়েছে স্টল বসানোর খরচ। গত বছরের তুলনায় এবার একটু সামান্য বেশি হয়েছে মূল্যস্ফীতির কারণে। আমাদের স্টলটা গতবারের থেকে অনেকটা বড় করা হয়েছে এবং খরচটাও অনেকটা বেশি হয়েছে। বর্তমানে মূল্যস্ফীতির কারণে তারা একটা প্রেশারের মধ্যে আছে সবকিছু আর কি, এটার জন্যই আর কি এই পরিস্থিতিটা দাঁড়াচ্ছে। এদিকে মেলায় এখনও ক্রেতা দর্শনার্থীদের ভিড় কম, তবে ব্যবসায়ীদের প্রত্যাশা কয়েকদিনের মধ্যেই জমে উঠবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও চলতি অর্থবছরের প্রথম 6 মাসে রেকর্ড রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। গতবারের একই সময়ের তুলনায় এবার প্রায় 2382 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা বলছেন, কাস্টম হাউসের অনলাইন প্রক্রিয়ার নানা ত্রুটির কারণে ভোগান্তি পিছু ছাড়ছে না তাদের। 2024-25 অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্য 83,000 কোটি, যা জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রার প্রায় 17 চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য বলছে, চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে আদায় হয়েছে 35,903 কোটি 41 লাখ টাকা। গত অর্থ বছরে একই সময়ে আয় ছিল 33,521 কোটি 31 লাখ টাকা। গতবারের চেয়ে বেশি আদায় হয়েছে 2,382 কোটি 10 লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ বছরের শুরু থেকে দেশের সামগ্রিক অর্থনীতি নিম্নগামী। গেল বছরের চেয়ে আমদানি কমেছে খাদ্যশস্য 7%, শিল্প কারখানার যন্ত্রপাতি 25%, সার 30%, তেলজাতীয় পদার্থ 13%। তবে আমদানি কমলেও বেড়েছে শুল্ক আদায়। গত বছর নভেম্বর মাসে আমাদের যেই পরিমাণ জাহাজ এসেছিল, এই বছর নভেম্বর মাসে তার জাস্ট 50% জাহাজ আমাদের এসেছে। সো আমদানির পরিমাণটা তো কমে গিয়েছে। ডিউটি স্ট্রাকচার বৃদ্ধি পেয়েছে অথবা ট্যারিফ বৃদ্ধি পেয়েছে, সেসবের কারণে এটা বৃদ্ধি পেয়েছে আর কি। এদিকে ব্যবসায়ীরা বলছেন, বন্যা, ধর্মঘট, ডলার সংকটের পাশাপাশি কাস্টমস হাউজের সার্ভার জটিলতায় সমস্যায় পড়েছেন তারা। এতে বড় অঙ্কের লোকসান গুনতে হয় তাদের। বিরূপ পরিস্থিতিতেও এই প্রবৃদ্ধিটুকু আমরা মনে করছি এটা একটু আমাদের জন্য ইতিবাচক। ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছিল, এখনও বর্ধিত আছে। এই কারণেও কিন্তু ধরেন রাজস্ব আদায় বেড়েছে, পণ্য আমদানি কম হলেও। ব্যাকআপ সার্ভার সবসময় থাকা উচিত প্রত্যেকটা জায়গায়, না হলে কারণ এটা ক্রাশও হতে পারে।
এটা হ্যাক হতে পারে, অনেক কিছু হতে পারে। সেজন্য একটা ব্যাকআপ সার্ভার থাকলে ওটা আপগ্রেডেশন হওয়া পর্যন্ত যাতে ওই ব্যাকআপ সার্ভারটা দিয়ে যাতে চালিয়ে নিয়ে যেতে পারে। রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ডিসেম্বরে, যা প্রায় 6,500 কোটি টাকা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ফরিদপুরের সাংবাদিক সৌগত বসুর বাড়িতে ঢুকে তার বাবা মাকে আহত করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক পল্লব কুমার রায় মধুখালীর ডুমাইন বটপাড়া গ্রামের বাসিন্দা। সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল জলিল জানান, চুরির উদ্দেশ্যে শুক্রবার রাতে ওই বাড়িতে ঢোকে পল্লব। এ সময় গৃহকর্তা শ্যামলেন্দু বসু দেখে ফেললে তাকেও তার স্ত্রীর মাথায় স্টিলের লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায় সে। এই ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তার করা হয় পল্লবকে। পরে আদালতে হাজির করা হলে নেশার টাকা জোগাড় করতে চুরির কথা স্বীকার করে জবানবন্দি দেয় পল্লব। জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে সে চুরির উদ্দেশ্যে ওইখানে ঢুকেছে। কেন তুমি চুরি করতে গিয়েছো প্রশ্ন করলে সে জানায় যে আমি নেশার টাকা জোগাড় করার জন্য। এই ছেলে নেশা করে, এই ছেলে গাঁজা খায়। তার এলাকার লোকজনের কাছে শোনা, সে নিজেও স্বীকার করেছে, তার বাবাও বলেছে। বেশ কিছু বহুতল ভবন আর জনবহুল রাস্তার পাশে হওয়ায় বগুড়া জেলা কারাগার পুরোপুরি অনিরাপদ। এটি দ্রুত শহরের বাইরের কোনো নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া জরুরি। কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 কয়েদির পালানোর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়েছে। কারাগারের কয়েদি ও আসামিদের শ্রেণী বিন্যাস, জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নিয়মিত তল্লাশি সহ আরও কিছু সুপারিশ রেখেছে কমিটি। গত বছরের 25 জুন রাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামি কারাগারের সেলের ছাদ ফুটো করে পালিয়ে যাবার পর আলোচনায় আসে বগুড়া জেলা কারাগারের নিরাপত্তার বিষয়টি। শহরের জলেশ্বরী তোলায় কারাগারের চারপাশের দেয়াল ঘেঁষে আছে বহুতল ভবন ও চলাচলের বড় রাস্তা। জেল পালানোর পর গ্রেপ্তার হলেও বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, যাতে পুলিশ, র্যাব, গণপূর্ত ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের রাখা হয়। কমিটি তাদের 19 পৃষ্ঠার প্রতিবেদন ইতিমধ্যেই জমা দিয়েছে জেলা প্রশাসকের কাছে। প্রতিবেদনে বলা হয়, পাশের সেলে রাখা জঙ্গিদের কাছ থেকেই জেল পালানোর ধারণা পায় কয়েদিরা। কমিটির সুপারিশে কারাগারের ওই সেলটি ভেঙে ফেলা হচ্ছে বলে জানানো হয়েছে। জাফলং সেল থেকে যে 4 জন ফাঁসির আসামি পালিয়েছিল, তো প্রত্যাশী সংস্থা জেল সুপার মহোদয় চিঠি দিয়েছে এটা অপসারণের জন্য। তো ভবন অপসারণের জন্য যে আমাদের যে প্রসিডিউর, আমরা ডিভিশন, সার্কেল, জোন ওয়াইজ যে প্রসিডিউর ফলো করি, এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। তবে সেলের ছাদ ফুটো করে পালানোর বিষয়টি সহজ নয় বলে মনে করেন অভিযুক্তদের অনেকেই। যেহেতু তারা ভাঙছে, অবশ্যই জেলখানার অভ্যন্তরীণ কোনো লোকের সাহায্য লাগছে তাদের, কারণ জেলখানার মধ্যে অনেক সিকিউরিটি আছে, ওয়ালও তো অনেক বড় বড়, এটা তো ভাঙা সম্ভব না। নাগরিক সমাজ মনে করে এত বড় ঘটনার পর কারাগারের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি। জেল পালানোর পর থেকে বগুড়া কারাগার নিয়ে এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট দেওয়া হয়েছে। সেই রিপোর্টের বাস্তবায়ন আমরা দেখতে চাই। প্রায় 141 বছরের পুরনো এই কারাগারের ধারণ ক্ষমতা 775 হলেও বন্দী থাকে গড়ে 2000। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। উৎপাদনে আসছে পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। এ মাসে চালু হচ্ছে প্রথম ইউনিট। দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু হবে জুনে। সব মিলিয়ে 1320 মেগাওয়াট বিদ্যুৎ মিলবে এই কেন্দ্র থেকে, যা চাহিদার প্রায় 10%। এরই মধ্যে প্রথম ইউনিটের পরীক্ষা নিরীক্ষা ও কমিশনিং সম্পন্ন হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। নানা কারণে গত বছর উৎপাদনে যেতে পারেনি কেন্দ্রটি। তবে এই মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে 660 মেগাওয়াটের প্রথম ইউনিট। এর মধ্যে ট্রান্সমিশন লাইন থেকে শুরু করে কয়লা পরিবহনের জেটি নির্মাণ শেষ। কর্তৃপক্ষ বলছে, প্রথম ইউনিটে আপাতত পরীক্ষামূলক উৎপাদন শুরু হচ্ছে, বাণিজ্যিকভাবে শুরু মার্চে। আমাদের দ্বিতীয় ইউনিট থেকে আরও 660 মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যিকভাবে আমরা জুন মাসের মধ্যে জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারব। আমরা আশা করছি জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ সরবরাহ দিতে পারবো, তাতে দেশের সার্বিক বিদ্যুৎ চাহিদার 10% চাহিদা আমরা পূরণ করতে পারব। উৎপাদন চালু রাখার জন্য 1,25,000 টন কয়লা মজুত করা হয়েছে। এ মাসে আরও আসবে 1,65,000 টন। এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে 9 টাকা। আমাদের 2টা কোল ইয়ার্ড আছে, তো এই পুরো সিস্টেমটাই কিন্তু কাভার্ড।
তো এটা হচ্ছে পরিবেশের সাথে কোনোভাবে অ্যাম্বিয়েন্ট এয়ারের সাথে কোনোভাবে এটা যেন মিক্স হতে না পারে, এই কারণেই আসলে ফুল সিস্টেমটা আমরা কভার করে ওইভাবেই ডিজাইন করা। বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা ৫,৯৯২ মেগাওয়াট। পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলে দাঁড়াবে ৭,৩১২ মেগাওয়াট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুদিনের মধ্যে ভিসি প্রভিসি নিয়োগের আশ্বাসে ২.৫ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। এর আগে সকাল ১১টার দিকে রাঙ্গামাটি শহরের বনরূপা চৌমুহনীতে রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা জানায়, গত আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রভিসি, প্রক্টর, রেজিস্ট্রার সহ অনেক পদ খালি পড়ে আছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও কোনো প্রতিকার না হওয়ায় সড়কে নামেন তারা। পরে জেলা প্রশাসনের আশ্বাসে দুপুর ১:৩০টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। সুনামগঞ্জের সীমান্তবর্তী পাহাড়ি গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দূর দূরান্তের ঝর্ণা ছড়া থেকে আনতে হয় খাওয়ার পানি। পাহাড়ের বাসিন্দাদের অভিযোগ, পানি সংকটের কথা বারবার বিভিন্ন দপ্তরে বলেও কোনো সুরাহা হচ্ছে না। পাহাড়ি এলাকায় নলকূপ বসানোর খরচ বেশি, তাই সুনামগঞ্জের তাহিরপুরের পাহাড়ি এলাকার বাসিন্দাদের নির্ভর করতে হয় ঝর্ণা ও ছড়ার পানির উপর। বছরের অন্য সময় প্রাকৃতিক উৎসের পানিতে চাহিদা মিটলেও বিপত্তি বাধে শুকনো মৌসুমে। অক্টোবরের শেষ দিক থেকে ঝর্ণা ছড়ার পর্যাপ্ত পানি পান না টিলার বাসিন্দারা। বারেক টিলা, মাঝের টিলা, চাঁদপুর টিলা সহ সীমান্তের ৮ গ্রামের মানুষকে বিশুদ্ধ পানির খোঁজে ছুটতে হয় দূর দূরান্তে। তুলা পানিটা খাওয়াটাই মনে করেন যে অনেক কষ্ট হইতেছে। কি করে আমরা ফল ফলান্তি রইব, আর কি করে আমরা একজন দূর থেকে লুকাইলেও মানে এরা আপ্যায়ন করবো, মানে পানি সানি দিয়ে আর আপ্যায়ন করতে পারি না। আমরা তো নিচে টিউবওয়েল আছে, ওখান থেকে পানি তুলে নিয়ে আসি খাওয়ার জন্য, আর গোসলের জন্য তো এখান থেকে অল্প পানি আছে, এটাই গোসল করি। পাহাড়ি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সংকটের কথা বারবার বিভিন্ন দপ্তরে বলেও কোনো কাজ হচ্ছে না। সরকারিভাবে যদি পাম্পের সাহায্যে পানি উঠানো যায় তাহলে কষ্ট কমবে তাদের। এটার একমাত্র সমাধান টিউবওয়েল গেড়ে এবং এটা পাম্পের মাধ্যমে এখানে ট্যাঙ্কি তৈরি করে প্রত্যেক বাড়িতে বাড়িতে সাপ্লাই দেওয়া। অনুরোধ কথা ছিল মেম্বারে চেয়ারম্যান, এরা কিছু বলারই নেই। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানিয়েছে, কিছুদিনের মধ্যে জেলায় বেশ কিছু টিউবওয়েল বসানো হলে দূর হবে পানির কষ্ট। 4000 সাবমার্জিবল পাম্প আমরা পুরো সুনামগঞ্জ এর জন্য আমরা ইতিমধ্যে বরাদ্দ করেছি। ঠিকাদার নির্বাচন হয়েছে, মাঠ পর্যায়ে কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিছু জায়গায়। ইনশাল্লাহ আমরা এই বছর আমরা 4000 টিউবওয়েল দুস্থ মানুষদের মাঝে আমরা পৌঁছে দিতে পারব। সীমান্তে টিলার উপর বসবাসকারী ১৫০০ মানুষ ভুগছে বিশুদ্ধ পানির সংকটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জের জগন্নাথপুরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। সকাল 10টার দিকে উপজেলার সিচনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, অটোরিকশাটি জগন্নাথপুর থেকে শান্তিগঞ্জে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আমিরুল ইসলাম ও রাজিন আহমেদ নিহত হন। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এদিকে নাটোরের বাগাতিপাড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক ইসমাইল হোসেন নিহত হয়েছেন। ভোরে উপজেলার হিজলি দীঘা। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।